সকলকে স্বাগত জানিয়ে আজকে আমরা হাজির হচ্ছি আপনাদের সামনে আলোচনা নিয়ে। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে যে বর্তমান রাজ্যে যে রাজনৈতিক পরিস্থিতি, সেই পরিস্থিতি বিবেচনা করে বিরোধী এবং সরকার পক্ষের মধ্যে যে আদান প্রদান, অর্থাৎ যারা বিরোধী তারা কোন ভূমিকায় পালন করছে, সরকারি গঠনমূলক সমালোচনা কোন ক্ষেত্রে ক্ষেত্রে করছে, এবং আদৌ কি তারা বিরোধী হিসাবে সেটা কি মানুষের কাছে জনপ্রভাব বিস্তার করতে পারছে, নাকি সরকার যা বলছে যেভাবে বলছে সেটা মেনে নিতে বাধ্য হচ্ছে। আমরা জানতাম যে এতদিন ধরে যারা বিরোধী পক্ষের ভোট পেয়েছিলেন, প্রায় সরকার পক্ষের ভোটের থেকে মাত্র 30 লাখের কাছাকাছি কিছু কম, একটা বড় অঙ্কের সংখ্যার একটা বিশাল পরিমাণ সংখ্যায় বিরোধী ভোটার তারা বিরোধী পক্ষকে ভোট দিয়েছেন। হয়তো ক্ষমতা আসতে পারে ঠিকই, কিন্তু নতুন সরকার গঠন হওয়ার পর তাদের সবথেকে শক্তিশালী বিরোধী তারা হচ্ছে তৃণমূল কংগ্রেস। কিন্তু এখন মাঠে ঘাটে, হাটে বাজারে বিভিন্ন জায়গায় কথাবার্তা যা সৃষ্টি হয়েছে, তাতে এখন ভালো তৃণমূল আর খারাপ তৃণমূল, অর্থাৎ চোর তৃণমূল এবং ওয়াশিং মেশিনে তৈরি করা ভালো তৃণমূল, এইটাই ভাগ হয়েছে। কিন্তু বিরোধী পক্ষ হিসাবে বিভিন্ন বিষয়ে আমরা কোনো তাদের ভূমিকা পালন করতে দেখছি না। বিশেষ করে যেমন হকার উচ্ছেদ থেকে শুরু করে সার্বিক ক্ষেত্রে যেমন যেসব পরিকল্পনাগুলো সরকার গ্রহণ করছে, সেই পরিকল্পনা সত্যি সত্যি সঠিক কিনা, সেই পরিকল্পনা কতখানি মানুষের জনমনে প্রভাব ফেলছে বা ফেলতে পারে কিনা, বা যেসবভাবে মানুষ হয়রানি করছে বলে অনেকে অভিযোগ করছেন, এই ক্ষেত্রে বিরোধীরা কীভাবে ভূমিকা পালন করছেন, না আদৌ কোনো ভূমিকা পালন করছেন না। বিশেষত দেখা যাচ্ছে যে জনতা উন্নয়ন পার্টির, আম জনতা উন্নয়ন পার্টি বা সিপিএম, আইএসএফ, কংগ্রেস এরা ভূমিকা পালন করলেও তৃণমূল কোনোভাবে ভূমিকা পালন করেনি বা মানুষের মধ্যে কোনো প্রভাব বিস্তার করতে পারছে না। কারণ তৃণমূলের মধ্যে একটা ব্যাপক সংঘাত সৃষ্টি হয়েছে, বিদ্রোহ দেখা দিয়েছে। এক কথায় 80 জন বিধায়কের মধ্যে এখন প্রায় 60 বা 65-র কাছাকাছি বিধায়ক এখন তৃণমূলের মূল যে কর্মকর্তা, অর্থাৎ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এখন তারা চলে গেছে। অন্যদিকে সাংসদেও প্রায় 20 জন মতন সাংসদ তার বিরুদ্ধে চলে গেছেন। এইরকম জায়গায় দাঁড়িয়ে হঠাৎ করে তৃণমূলের মধ্যে এরকম বিদ্রোহ বা এরকম সংঘাত বা ভেঙে চূর্ণ চূর্ণ হয়ে যাওয়ার কারণটা কী? এই কারণ নিয়ে নানা রকম আলোচনা হচ্ছেন। বিরোধীরা ব্যঙ্গবিদ্রুপ করছেন, সরকার পক্ষ থেকে গুরুত্ব দিতে চাইছেন না। অনেকে বলছেন যে সরকার যাতে এই সরকার সঠিকভাবে কাজ করতে পারে এবং তাদের যে ত্রুটি আছে সেই ত্রুটিটা ভালোভাবে শক্তিশালী তৃণমূল না করতে পারে, সেই জন্যে বিরোধী শিবিরকে ভাঙিয়ে এই সরকার তাদের বিধায়ক বা সাংসদদেরকে নিয়ে এসেছে। এটা কতখানি সত্য, এই বিষয় নিয়ে আমরা নানাজনের সঙ্গে কথা বলেছি। সে নানা জনের মধ্যে যারা বিশেষ করে পলিটিক্যাল অ্যানালিসিস করে, অর্থাৎ রাজনৈতিক যারা বিশ্লেষণ করে, সেই বিশ্লেষকদের বক্তব্য হচ্ছে যে সত্যি সত্যি তৃণমূল কংগ্রেসের একটা দল ছিল ঠিকই, কিন্তু তাদের মধ্যে কোনো রাজনৈতিক যে বিশেষজ্ঞতা, সেই বিশেষজ্ঞতার মধ্যে যে দলের ভাবমূর্তিকে অক্ষুণ্ণ রাখার ক্ষেত্রে সুদূরপ্রসারী চিন্তাভাবনা ছিল, সেটা মমতা ব্যানার্জি ছিল না। এটা কি সত্যি সত্যি সত্য কথা, নাকি এর মধ্যে অনেক গালগল্প আছে? আর ভালো তৃণমূল, চোর তৃণমূল, এই বিষয়টা নিয়ে বিশেষ করে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সে থাকলে আমি দলে থাকবো, অথবা সে না থাকলে সে থাকলে আমি থাকবো না, এই যে অভিযোগ করা, বা কুণাল ঘোষ থেকে শুরু করে যারা এখন দাঁড়িয়েছে, সাম্প্রতিক শাওনি ঘোষ যেমন দল থেকে তিনি চলে গেছেন, শোভনদেব চট্টোপাধ্যায় চলে গেছেন, এরকম অনেকে চলে গেছেন। এখন তাহলে কি শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জি এখন সিম্বল থাকবেন, অভিষেককে রক্ষা করার জন্য সিম্বল থাকবেন, নাকি তৃণমূল কংগ্রেস সত্যি সত্যি ভেঙে আরও তছনছ হয়ে যাবেন, কোনো দল বলে কিছু থাকবে না? অন্যদিকে শোনা যাচ্ছে যে জাতীয় কংগ্রেস, অর্থাৎ সোনিয়া গান্ধী বা রাহুল গান্ধী তার আহ্বান জানিয়েছে যে কংগ্রেস বা মমতা ব্যানার্জি ফিরে আসুক, তাহলে কংগ্রেস আরও শক্তিশালী দল হবে। এখন দেখার যে আগামী দিনে বিরোধী শক্তি সত্যি কোথায় যাচ্ছে, নাকি মাঠে ময়দানে যেভাবে মানুষ এখন জনগণ বিভ্রস্ত, অর্থাৎ সরকারের বিরুদ্ধে অনেক অভিযোগ উঠছে, সেই অভিযোগ কতখানি মোকাবেলা করে সরকার পক্ষের মোকাবেলা করতে পারে বিরোধী হিসাবে তৃণমূল কংগ্রেস বা মমতা ব্যানার্জি, সেটা আমাদের দেখার বিষয়। আপনারা আমাদের সঙ্গে থাকুন, আলোচনা চলতে থাকবে।